এই ধরনের অদ্ভুত মামলা, জনস্বার্থ মামলার মোড়কে কোর্টে পেশ করা হয়। তো আদালত সবসময় এই ধরনের মামলা এন্টারটেইন করবেন না এরকমই মনে করেন। এটা জেনে বুঝেই করা হয়েছিল। প্রথম থেকেই নির্বাচন কমিশনের যে এসআইআর পদ্ধতি সেটাকে বিলম্বিত এবং বিলম্বিত করা হয়েছে তৃণমূলের তরফে। এখন যে জিনিস চালানো চলছে সেটাও আস্তে আস্তে প্রশমিত হবে, কেননা বাংলার জাগ্রত জনতা তৃণমূলের এইসব কথাবার্তাকে একদম মেনে নিচ্ছে না। বিচার বিভাগেও তার বাইরে নয়, ব্যতিক্রম নন। তৃণমূল বাঁচাও অভিযানে এইসব মামলা যায়, আমরা সেটা জানি। বিচারকরা কেউ বোকা নন, তারা যথেষ্টই দেখেছেন এই ধরনের ব্যাপার, সুতরাং তারা আমল দেননি। আমরা আবারও বলছি এই রায়কে আমরা স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, আইএএস, আইপিএস, আইসি, ওসি এবং বিডিওদের নিয়ে দুটি মামলা হয়েছিল, দুটি মামলাই কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছে। আদালত বলছে যে এই আধিকারিকদের বদলি তো খুব অল্প সময়ের জন্য, ফলে রাজ্য প্রশাসন বিকল হয়ে যাবে, এটা কখনো বলা যায় না। সেই সঙ্গে তারা এটাও বলছেন যে কর্ণাটক হাইকোর্ট একটা মামলার ক্ষেত্রে বলেছিল নির্বাচন কমিশন বাধ্য নয় বদলির বিষয় বলতে। কি বলবেন? যেটা মনে করেছেন সেখানটাতে যে সওয়াল জবাব হয়েছে তার উপরে নিশ্চয়ই তারা এই নির্দেশ দিয়েছেন, কিন্তু আমরা তো জানি, সাধারণ মানুষও জানে, নির্দিষ্ট যে এজেন্ডা ইলেকশন কমিশনের আছে, যে বিজেপির কথা অনুসারে পয়েন্টে নিজেদের নিজস্ব লোক যাতে যত ইচ্ছে পয়সা করি, ক্যাশ টাকা পয়সা ট্রানজাকশন করা যায়, একেবারে কেউ যাতে তাতে বাধা না দেয়, তাদের মনে হয়েছে, তাই জন্য এইসব বদলি করা হয়েছে। এগুলো তো প্রমাণ সাপেক্ষ, প্রমাণযোগ্য নয়, এখানে হাইকোর্টেও বলা যায় না। অসৎ উদ্দেশ্য নিয়ে ইলেকশন কমিশন করছেন এই বিষয়ে সাধারণ মানুষের মনে কোনো সন্দেহ নেই। হাইকোর্টে বলে দিয়েছেন, হাইকোর্ট প্রমাণের কথা বলেছেন, এইসব জিনিস তো প্রমাণ করে এভাবে বলা যায় না। আর ইলেকশন কমিশন যা পশ্চিমবঙ্গে করছেন সেটা তো অন্য কোনো প্রদেশে করছেন না, তাহলে তো একই কথা আসে যে অন্য প্রদেশে তাহলে কোনো দরকার পড়ছে না, শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই দরকার ইলেকশন কমিশনকে যে আগাপাস্তলা সমস্ত প্রশাসন পুলিশ বদলে দিতে হবে। তার কারণটাই এইটা যে বিজেপিকে অন্যায়ভাবে সুযোগ সুবিধে তাদের পয়সার জোর আছে, এবং শোনা যাচ্ছে খুব সিরিয়াস কমপ্লেন একটা যেটা শোনা যাচ্ছে যে নেপালের সেই লুট হওয়া অস্ত্র এখন পশ্চিমবঙ্গে ঢুকছে। কারা ঢোকাচ্ছে? অমিত শাহ নিজে বলছেন যে পশ্চিমবঙ্গের সীমানা সুরক্ষিত নয়, যে সীমানা ওনার সুরক্ষা দেওয়ার কর্তব্য, বাংলাদেশের সীমানা। নিজেই সুরক্ষা মন্ত্রী বলছেন, আমাদের হোম মিনিস্টার বলছেন সুরক্ষিত নয়। এই সব দেখে মনে হচ্ছে বিজেপি আপ্রাণ চেষ্টা করছে যেন তেন প্রকারণে কিছু ইলেকশন জেতার, সেটা সফল হবে না। ওই ফর্ম ডিক্সও অনেক জমা দিতে চেষ্টা করেছে, বম্বের মতন করে, মহারাষ্ট্রের মতন করে। এখানে সব জায়গাতেই তৃণমূল কংগ্রেস তাদের এই ষড়যন্ত্র আটকাবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। ভোটের আগে অফিসার বদলে স্থগিতাদেশ চেয়ে করা যে দুটি মামলা, সেই দুটি মামলা কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছে। আইএএস, আইপিএস এবং বিডিও বদলে স্থগিতাদেশ চেয়ে জোড়া মামলা খারিজ হয়ে গিয়েছে। আবারও কথা বলবো, আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, এই মামলা দুটি খারিজ করার সময় বিচারপতিদের তরফে তাদের পর্যবেক্ষণে মূলত কোন বিষয়গুলো তারা তুলে ধরলেন? দেখো, তোমাকে বলবো যে পর্যবেক্ষণগুলোর কথা তোমাকে বলছিলাম তার পাশাপাশি এটাও কিন্তু খুব স্পষ্ট করে বলা হয়েছে যে এই মামলাতে একটা অভিযোগ করা হয়েছিল যে জ্ঞানেশ কুমারের সঙ্গে কিন্তু উচ্চ পর্যায়ে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন তাদেরও একটা যোগাযোগ রয়েছে, এই মর্মেও এই মামলায় অভিযোগ করা হয়েছিল। ফলে সেই অভিযোগের প্রেক্ষিতে মাননীয় প্রধান বিচারপতির বক্তব্য হচ্ছে যে এই অভিযোগ এই মামলাতে করা হয়েছে ঠিকই, কিন্তু এটা একটা আপাততভাবে ভিত্তিহীন একটা অভিযোগ করা হচ্ছে। তার কারণ এই অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ কিন্তু কলকাতা হাইকোর্টের কাছে পেশ করা হয়নি। অর্থাৎ যে অভিযোগ করা হচ্ছিল যে জ্ঞানেশ কুমারের সঙ্গে বিজেপি নেতৃত্বের যোগাযোগ আছে বা জ্ঞানেশ কুমারের সঙ্গে উচ্চ পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্বদের যোগাযোগ রয়েছে, সেই অভিযোগটা শুধুমাত্র যখন মৌখিকভাবে সওয়াল জবাব হয় সেই সময় তারা পেশ করেছিলেন, কিন্তু এই অভিযোগের ভিত্তিতে কোনো রকম প্রমাণ কিন্তু কলকাতা হাইকোর্টের সামনে পেশ করা সম্ভব হয়
হয়নি। তাই এই অভিযোগকে কলকাতা হাইকোর্ট এই মুহূর্তে গুরুত্ব দিতে প্রস্তুত নয় এবং এই মামলা যখন খারিজ করা হয় সেই মামলা খারিজ করার সময় পর্যবেক্ষণে কিন্তু এটাও লেখা ছিল। তার পাশাপাশি তোমাকে বলবো এই মামলাতে অভিযোগ এটাও করা হয়েছিল যে 2025 সাল অবধি যখন বিহারের নির্বাচন হয় সেই সময় তারা দেখেছিলেন যে বিহারের ক্ষেত্রে যারা পর্যবেক্ষক ছিলেন সেই পর্যবেক্ষকদের কিন্তু বিহার থেকেই নিয়োগ করা হয়েছিল, কিন্তু 2026-এ এসে যখন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নির্বাচন হচ্ছে সেই সময় অন্য রাজ্য থেকে পর্যবেক্ষক নিয়ে আসা হচ্ছে, অন্য রাজ্য থেকে আধিকারিকদের নিয়ে আসা হচ্ছে, এ রাজ্যের আধিকারিকদের বদল করা হচ্ছে। ফলে এই ধরনের একাধিক অভিযোগ এই মামলার ক্ষেত্রে করা হয়েছিল। তার প্রেক্ষিতে মাননীয় প্রধান বিচারপতির পর্যবেক্ষণ হচ্ছে যে এই যে এক্সারসাইজটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে করা হচ্ছে বা জাতীয় নির্বাচন কমিশন এই যে পদক্ষেপগুলো নিচ্ছে, এইটা জাতীয় নির্বাচন কমিশনের আইনজীবীদের বক্তব্য হচ্ছে তারা সর্বত্র নিচ্ছেন। ফলে এই পদক্ষেপের মাধ্যমে পশ্চিমবঙ্গের সঙ্গে কোনো বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে এমনটা কিন্তু কলকাতা হাইকোর্ট মনে করছে না। সৌমেন, ধন্যবাদ। আসছি পরের খবরে। রাজনীতির সঙ্গে তার সম্পর্ক বহুদিনের। বিধানসভা ভোটে লড়াই করার অভিজ্ঞতাও রয়েছে। তিনি নির্বাচিত প্রতিনিধিও। বেহালা পূর্বের বিদায়ী বিধায়ক রত্না চট্টোপাধ্যায়কে এবার বেহালা পশ্চিমে প্রার্থী করেছে তৃণমূল। তাতে অবশ্য খুব বেশি চাপ নিচ্ছেন না রত্না চট্টোপাধ্যায়। ছিলেন পূর্বে, এলেন পশ্চিমে। কেন্দ্র নতুন হলেও রাজনীতিতে তিনি পুরনো। আদ্যপান্ত রাজনৈতিক পরিবারের মেয়ে, নিজে কাউন্সিলর আবার বিধায়কও। 2021-এর বিধানসভা ভোটে নির্বাচিত হয়েছেন বেহালা পূর্ব থেকে, কিন্তু এবার তার কেন্দ্র বদল করেছে দল। এবারের ভোটে বেহালা পশ্চিম কেন্দ্রে রত্না চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল, যা পার্থ চট্টোপাধ্যায়ের কেন্দ্র বলেই এতদিন পরিচিত ছিল। এবার এই কেন্দ্রে তাই আলাদা করে নজর রয়েছে গোটা রাজ্যের। পূর্ব হোক কিংবা বেহালা পশ্চিম, দুবারই যখন আপনি প্রার্থী হলেন তখন এই দুই কেন্দ্রেই কিন্তু গড় অক্ষত রাখার লড়াইয়ে আপনাকে নামানো হয়েছে। শোভন চট্টোপাধ্যায় ছেড়ে গেছিলেন, সে কেন্দ্রে আপনি একবার দাঁড়িয়েছেন, আর এবারে এই কেন্দ্রে পার্থ চট্টোপাধ্যায়ের মতো একজন ব্যক্তিত্ব, যিনি আপনাদের দলে একসময় মহাসচিব আর তারপরে অন্যতম দুর্নীতির কাণ্ডারি, তার সঙ্গে জড়িয়ে রয়েছে একাধিক কালিমা, সেই সমস্ত কিছু কাটিয়ে উঠে এই গড় অক্ষত রাখতে পারবেন? লড়াইটা কি একটু কঠিন হয়ে গেল? বেহালা পূর্ব বলুন, বেহালা পশ্চিম বলুন, পুরো বেহালায় মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর প্রচণ্ড ভরসা করে। এই কেন্দ্রে এবার রত্না চট্টোপাধ্যায়ের প্রতিপক্ষ একদিকে বিজেপির ইন্দ্রনীল খাঁ, যিনি বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি, আরেকদিকে সিপিএম এবারও এই কেন্দ্র থেকে প্রার্থী করেছে নিহার ভক্তকে, যিনি গত বিধানসভা ভোটে এই কেন্দ্র থেকে 20% বেশি ভোট পেয়েছিলেন। তাই তৃণমূলের পক্ষে এবার কি লড়াইটা আরও একটু কঠিন? বেহালা যথেষ্ট এখন উন্নত। সিপিএম 34 বছর জনগণের সমর্থন পাওয়ার পরেও যখন কাজ করেনি, ওরা ভাবছে, মানুষ ভাববে না আর যে ওরা এলে আবার উন্নয়ন হবে। একটা সময় বাম জামানায় তৈরি হয়েছিল এবং সবাই বলতো যে বিদ্যাসাগর সব হসপিটাল বারবার, বিদ্যাসাগর একবার, মানে বিদ্যাসাগরে যদি কোনো রুগী যেত সে আর ফিরে বেরোতো না। কিন্তু তৃণমূল সরকার আসার পর বিদ্যাসাগরের হাল কিছুটা হলেও চেঞ্জ হয়েছে। সকাল থেকে পুজো দিয়ে বেরিয়ে পড়ছেন প্রচারে। সকালে এক দফা, আবার বিকেলে আরেক দফা। চৈত্রের গরমেও হুটখোলা জিপে চড়ে প্রচার করছেন রত্না চট্টোপাধ্যায়। প্রার্থী বদল হয়েছে, কিন্তু বেহালা পশ্চিমের মানুষের রায় কি বদলাবে, নাকি ফের তৃণমূলেই ভরসা রাখবে এই কেন্দ্র? জানতে হলে অপেক্ষা করতে হবে 4 মে পর্যন্ত। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।